আজ একটু সেই বক্সটা খুলে দেখি এর আসল জাদুটা আসলে কোথায় লুকিয়ে আছে। ধরুন একটা ভিডিওতে প্লে বাটনে ক্লিক করা হলো। খুব সাধারণ একটা কাজ, তাই না? কিন্তু এই একটা ক্লিকের পেছনে চিপের ভেতরে কি হয় কখনো ভেবে দেখেছেন? চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য জার্নিটাকে ট্রেস করব। আচ্ছা, এই পুরো জার্নিটা বুঝতে হলে আমাদের আগে মূল খেলোয়াড়দের চিনে নিতে হবে। সবার প্রথমে আছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে বলতে পারেন কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক। এরপর আছে মেমোরি, যেখানে সব তথ্য আর নির্দেশ জমা থাকে। আর সবশেষে আছে ইনপুট আউটপুট মডিউল, যারা বাইরের জগতের সাথে যোগাযোগ করে। আর এই সব কিছুর পেছনে রয়েছে একটা অসাধারণ কিন্তু খুব সহজ একটা ডিজাইন। আজকের দিনের প্রায় সব কম্পিউটার কিন্তু এই একই ব্লুপ্রিন্ট ফলো করে চলে। এই ডিজাইনটার নাম ভন নিউম্যান আর্কিটেকচার। আর এর মূল আইডিয়াটা ছিল একদম যুগান্তকারী। আইডিয়াটা হলো কম্পিউটারের জন্য যে নির্দেশনা বা ইনস্ট্রাকশন আর আমরা যে ডেটা ব্যবহার করি, দুটোই একই মেমোরিতে থাকবে। ভাবুন তো একবার, এর মানে হলো কম্পিউটারকে নতুন কিছু শেখানোর জন্য এখন আর তার সার্কিট বদলাতে হবে না, শুধু মেমোরিতে নতুন ইনস্ট্রাকশন দিলেই হলো। আর ঠিক এই আইডিয়া থেকেই কিন্তু সফটওয়্যারের জন্ম। তো এই আর্কিটেকচারটা মূলত তিনটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল নিয়মের ওপর চলে। এক, ডেটা আর ইনস্ট্রাকশনস সব এক জায়গায় স্টোর করা থাকে। দুই, মেমোরির প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, তাই যে কোনো কিছু সহজে খুঁজে বের করা যায়। আর তিন, কম্পিউটার সব কাজ করে ধাপে ধাপে, মানে একটার পর একটা। আর এই তিনটা নিয়ম মিলেই কিন্তু সফটওয়্যারকে এতটা ফ্লেক্সিবল আর পাওয়ারফুল করে তুলেছে। আচ্ছা, ব্লুপ্রিন্ট তো বোঝা গেল। এখন চলুন দেখি কম্পিউটারের সেই মূল ইঞ্জিনটা কিভাবে কাজ করে, মানে কোন ছন্দে কম্পিউটার চলে। কম্পিউটারের একেবারে ভেতরে, মানে এর হার্টে, আসলে খুব সাধারণ একটা দুই ধাপের নাচ চলতে থাকে। আর এই নাচটা কিন্তু সেকেন্ডে কোটি কোটি বার হয়। প্রথম ধাপটা হলো ফেচ, মানে মেমোরি থেকে পরের ইনস্ট্রাকশনটা নিয়ে আসা। আর দ্বিতীয় ধাপ হলো এক্সিকিউট, মানে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করে ফেলা। ফেচ, তারপর এক্সিকিউট, ব্যাস এটুকুই। এই চক্রটা চলতেই থাকে। তো চলুন এই দুই ধাপের নাচ বা ফেচ এক্সিকিউট সাইকেলটা বাস্তবে একটু দেখে নেওয়া যাক একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে। এখানে দেখুন, সিপিইউর ভেতরে একটা জিনিস আছে, নাম প্রোগ্রাম কাউন্টার বা পিসি। সে এখন পয়েন্ট করছে মেমোরির ৩০০ নম্বর অ্যাড্রেসের দিকে। এর মানে সিপিইউকে বলা হচ্ছে, যাও ৩০০ নম্বর অ্যাড্রেস থেকে তোমার প্রথম ইনস্ট্রাকশনটা নিয়ে আসো। সিপিইউ গিয়ে দেখল সেখানে লেখা আছে ১৯৪০। তো সিপিইউ ১৯৪০ কোডটা পেল। এটাই হলো ফেচ। এখন এক্সিকিউটে পালা। এই ১৯৪০ কোডটার মানে হলো মেমোরির ৯৪০ নম্বর অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেটাকে লোড করো। তো সিপিইউ সেটাই করল। ৯৪০ নম্বর অ্যাড্রেস থেকে ৩ সংখ্যাটাকে নিয়ে নিজের একটা বিশেষ জায়গায় রাখল, যার নাম অ্যাকিউমুলেটর বা এসি। আর সাথে সাথে দেখুন প্রোগ্রাম কাউন্টারটা বেড়ে গিয়ে ৩০১ হয়ে গেছে, মানে সে এখন পরের ইনস্ট্রাকশনের জন্য তৈরি। আবারও একই চক্র। এবার প্রোগ্রাম কাউন্টার বলছে ৩০১ নম্বর অ্যাড্রেসে যেতে। সিপিইউ সেখান থেকে 5941 ইনস্ট্রাকশনটা ফেচ করল। এই কোডটার মানে হলো মেমোরির ৯৪১ নম্বর অ্যাড্রেসে যেই ডেটা আছে সেটার সাথে অ্যাকিউমুলেটরের ডেটা যোগ করো। তো ৯৪১ অ্যাড্রেসে ছিল 2 আর অ্যাকিউমুলেটরে আগে থেকেই ছিল 3, দুটো যোগ করে হলো 5। আর এই 5 সংখ্যাটা এখন অ্যাকিউমুলেটরে সেভ হয়ে গেল। এবং ফাইনালি শেষ ধাপ, প্রোগ্রাম কাউন্টার এখন ৩০২-এ। সেখান থেকে সিপিইউ 2941 কোডটা আনল। এর মানে হলো অ্যাকিউমুলেটরে যে ফাইনাল রেজাল্টটা আছে, মানে 5, সেটাকে আবার মেমোরির ৯৪১ নম্বর অ্যাড্রেসে স্টোর করে দাও। সিপিইউ ঠিক তাই করল, আর আমাদের ছোট্ট প্রোগ্রামটা শেষ হলো। ভাবুন, এতগুলো ধাপ চোখের পলকে, মানে সেকেন্ডে কোটি কোটি বার ঘটে চলেছে। কিন্তু একটা সমস্যা আছে, সিপিইউ তো অসম্ভব দ্রুত কাজ করে, কিন্তু কম্পিউটারের অন্য পার্টস যেমন হার্ড ড্রাইভ বা কিবোর্ড অনেক স্লো। তো প্রায়ই দেখা যায় এই ফাস্ট সিপিইউকে স্লো ডিভাইসগুলোর জন্য বসে থাকতে হচ্ছে। এটা তো সময়ের বিরাট অপচয়, তাই না? এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ছবিটায় দেখুন, প্রসেসর যখন কোনো ইনপুট বা আউটপুটের জন্য অপেক্ষা করছে, তখন সে কিছুই করছে না, অলস বসে আছে। কিন্তু ডান দিকের ছবিটা দেখুন, এখানে ইন্টারাপ্ট ব্যবহার করা হচ্ছে।
প্রসেসর ওই অপেক্ষার সময়টা নষ্ট না করে অন্য কাজ করে নিচ্ছে। আর এটাই কিন্তু মাল্টিটাস্কিংয়ের একেবারে মূল ধারণা। আর এই সমস্যার সমাধানটাই হল ইন্টারাপ্ট। এটা ঠিক একটা ডোরবেলের মতো কাজ করে। যখনই কোনো স্লো ডিভাইস তার কাজ শেষ করে, সে সিপিইউকে একটা সিগন্যাল পাঠায়, যেন ডোরবেল বাজাচ্ছে। সিপিইউ তখন বুঝতে পারে যে এখন ওদিকে মনোযোগ দিতে হবে। তাহলে আমাদের সেই ফ্যাচ এক্সিকিউট সাইকেলে কি পরিবর্তন আসলো? খুব সহজ। প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পর সিপিইউ এখন একটা ছোট্ট চেক করে। সে দেখে কোনো ইন্টারাপ্ট বা ডোরবেল বেজেছে কিনা। যদি বাজে, তাহলে সে তার চলতি কাজটা সাময়িকভাবে থামিয়ে ওই জরুরি কাজটা আগে সেরে আসে। বেশ, তাহলে আমরা সিপিইউ এর কাজ করার পদ্ধতি বুঝলাম, আর ইন্টারাপ্টের মাধ্যমে তার এফিসিয়েন্সি বাড়ানোর উপায়টাও দেখলাম। কিন্তু প্রশ্ন হল, সিপিইউ, মেমোরি আর বাকি সব ডিভাইস, এরা একে অপরের সাথে যোগাযোগ করে কিভাবে? এরা সবাই যোগাযোগ করার জন্য একটা কমন ইলেকট্রিক্যাল পথ ব্যবহার করে, আর এটার নাম হল বাস। এটাকে আপনারা কম্পিউটারের ভেতরের একটা ইনফরমেশন সুপার হাইওয়ের মতো ভাবতে পারেন। আর এই সুপার হাইওয়ের কিন্তু 3টা আলাদা লেন আছে। প্রথমটা হলো ডেটা বাস। এই লেন দিয়ে আসল তথ্য চলাচল করে। দ্বিতীয়টা হলো অ্যাড্রেস বাস। এটা ঠিক করে দেয় তথ্যটা ঠিক কোন জায়গায় যাবে বা কোন জায়গা থেকে আসবে। আর 3 নম্বরটা হলো কন্ট্রোল বাস, যেটা ট্রাফিক পুলিশের মতো পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে, সিগন্যাল দেয় যাতে সব ডেটা ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারে। এই ডায়াগ্রামটায় দেখুন কিভাবে এই 3টা বাস, ডেটা, অ্যাড্রেস আর কন্ট্রোল বাস, সিপিইউ, মেমোরি আর অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে একসাথে কানেক্ট করেছে। এভাবেই কিন্তু পুরো সিস্টেমটা একটা টিমের মতো কাজ করে। অবশ্য আজকের আধুনিক কম্পিউটারগুলোতে এই একটা কমন সুপার হাইওয়ের বদলে আরও অনেক দ্রুতগতির সরাসরি পয়েন্ট পয়েন্ট কানেকশন ব্যবহার করা হয়। মানে এখন আর একটা বড় হাইওয়ে নেই, বরং অনেকগুলো প্রাইভেট লেন তৈরি হয়ে গেছে, যা স্পিডকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম ভন নিউম্যান আর্কিটেকচারের মতো একটা অসাধারণ ব্লুপ্রিন্ট, ফেচ এক্সিকিউট সাইকেলের মতো একটা কোর ইঞ্জিন, ইন্টারাপ্টের মতো একটা এফিসিয়েন্সি বুস্টার আর বাস সিস্টেমের মতো একটা কানেকশন হাইওয়ে। এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা কম্পিউটার তৈরি হয়। কম্পিউটার আর্কিটেকচারের এই যে বিবর্তন, মানে সাধারণ বাস থেকে আজকের এই হাই স্পিড ইন্টারকানেক্ট পর্যন্ত আসা, এটা কিন্তু থামেনি। এই গতি আর কার্যকারিতা বাড়ানোর দৌড় চলতেই থাকবে। তো প্রশ্নটা হলো, ভবিষ্যতের ডেটা সুপারহাইওয়ে দেখতে কেমন হবে? কি মনে হয়?